পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক এবং গবেষক ইকবাল হোসেন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমি জানি যে আপনি এর আগে গিলগামেশ নিয়ে কাজ করেছিলেন। আমাদের সুমেরীয় অঞ্চলের প্রায় 5,000 বছরের সেই মহাকাব্য গিলগামেশ। গিলগামেশ কাব্যগ্রন্থে আমরা জানি যে একটা মহাপ্লাবনের কথা আছে, তাই না? জি, ওই প্লাবনের উল্লেখ আছে। এবং সেই প্লাবন কি আসলে নুহের প্লাবন? জি, নুহের প্লাবন। এখানে এই কবিতার মধ্যে ওইখানে নাম দেওয়া আছে উৎনাপিষ্টম। উৎনাপিষ্টম এনকোদু, এরা দুইজন যে লড়াই অবতীর্ণ হয়েছিল, সে লড়াইটা কিসের জন্য ছিল? গিলগামেশ একটা রাজা ছিল, সে বিখ্যাত রাজা ছিল, কিন্তু এক সময় সে খুব অন্যায় কাজ করতেছিল। তখন তারা দেবতারা একটা তার প্রতিদ্বন্দ্বী একজন পাঠাইলো, ঠিক তারই মতো সবকিছু তাকে খতম করার জন্য। কিন্তু তারা এসে পরবর্তীতে অনেক ঘটনা আছে, তারপরে লড়াই হয়, লড়াই হওয়ার পরে কেউ কাউকে হারাইতে পারে না, তখন দুইজনে বন্ধু হয়ে যায়। এবং তারা যে অমরত্বের জন্য উৎনাপিষ্টমের কাছে যে যেতে চেয়েছিল, সেখানে তো পৌঁছতে পারে নাই নাকি? গিলগামেশ যখন দেখলো যে তার প্রচুর ক্ষমতা, কিন্তু তার বন্ধু একদিন মারা যায়। মারা যাওয়ার পরে সে চিন্তা করলো আমাকে তো মরতে হবে। তখন সে চিন্তা করলো যে কিভাবে বাঁচা যায়। হ্যাঁ, অমরত্বের সন্ধানে সে চেষ্টা করলো। তখন গুরুজনরা বললো যে 7 সমুদ্র 13 নদী পারে তুমি যদি যাও, একটা বৃদ্ধ আছে, ওই বৃদ্ধ তোমাকে অমরত্বের সন্ধান দেবে। তখন উৎনাপিষ্টম তাকে বলল যে সাগরের নিচে একটা ঘাস আছে, ওই গাছটা তুমি আনতে পারো, হ্যাঁ, তাইলে তুমি অমরত্ব পাবা এবং তোমার বন্ধু অমরত্ব পাবে। এইভাবেই এই কাহিনীটা হয়। কিন্তু মানুষ তো আর অমর হয় না। এটা শিক্ষা হইল যে মানুষ কখনো অমর হয় না, মানুষকে মরতেই হবে। আর মানুষকে বেঁচে থাকার জন্য, তার নামটা চিরদিন রাখার জন্য তাকে ভালো কাজ করে যেতে হবে, তাকে মহৎ হইতে হবে। সেটাই গিলগামেশের শিক্ষা অসাধারণ। এবং আমরা গিলগামেশ যারা পাঠ করেছি তারা কিন্তু ওই নুহের প্লাবনটা ওই সময় স্মরণ করি। এবার আপনি কাজ করেছেন চর্যাপদ নিয়ে। আমাদের চর্যাপদের ইতিহাস কত বছরের? চর্যাপদের ইতিহাস হলো 1200 বছর আগের। চর্যাপদ আসলে রচনা করেছেন বৌদ্ধ সহজিয়াপন্থীরা। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, এটা সবাই জানেন। তো বৌদ্ধ সহজিয়াপন্থী, বৌদ্ধদের একটা পন্থী, এটা সহজিয়াপন্থী, তারা বৈরাগী পন্থী। তারা তাদের ধর্মীয় বাণীগুলি সঙ্গীতের মাধ্যমে, গানের মাধ্যমে প্রকাশ করত। তারা ওই গান রচনার উদ্দেশ্যেই চর্যাপদ রচনা করেছিলেন। তবে ওই গানগুলির ভিতরে তুলনা, উপমা, রূপক এবং শব্দের প্রয়োগের কারণে সেটা সাহিত্যের রূপ পেয়েছে, সাহিত্যের মূল্য পেয়েছে। এর মধ্যে শুধু যে ভগবান বুদ্ধের যে প্রার্থনা, তার প্রতি যে আনুগত্য এবং মঙ্গল চিন্তা, সেটা যেরকম আছে, তার মধ্যে কিন্তু আমাদের সমাজের যে অসঙ্গতি, সমাজের যে ক্ষত, সমাজের যে মানে আপনার বৈষম্য, সেগুলোও কিন্তু এসছে। যে চর্যাপদের যে কবিরা, চর্যাপদের কবিরা কিন্তু খুব নিম্ন শ্রেণী থেকে আসে, আবার রাজার ছেলেও আছে। কিন্তু চর্যাপদের একটা বিষয় হলো, চর্যাপদের প্রতিটা কবিতাই নিম্ন শ্রেণীদেরকে নিয়ে লেখা। এখানে উচ্চ শ্রেণীর একটা কবিতাও নেই। মানে সর্বহারা শ্রেণীর লোক, সর্বহারা শ্রেণীদের, নিম্ন শ্রেণীর যারা অসহায়, তাদেরকে নিয়ে এই চর্যাপদ আমি 2021 সালে লিখেছিলাম, যেটা নতুন রূপে চর্যাপদ। তো ওইটা লেখার পরে আমি চিন্তা করলাম যে চর্যাপদ হলো বাংলা ভাষার একটা অমূল্য সম্পদ, বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা। সুতরাং এটা নিয়ে গবেষণা করা দরকার। আমি গত 4 বছর যাবৎ আরও গবেষণা করে এবার যে চর্যাপদটা রচনা করেছি, এর মধ্যে কিছু বিশেষ বিশেষ জিনিস দিতে পেরেছি যেগুলি অন্য কোনো চর্যাপদে নেই। যেমন ধরেন, চর্যাপদের আধুনিক বাংলাটাকে আমি 14 অক্ষরে প্রতিটা 50টা কবিতারই অন্তমিল দিয়েছি, হ্যাঁ, সাজিয়েছি। এটা কেউ করতে পারেনি। দ্বিতীয়ত, আমি চর্যাপদের ভিতরে যে প্রাচীন ভাষাটা কেউ বুঝে না, কারণ এর ভিতরে এমন কিছু গোপন তথ্য আছে, গোপন শব্দ আছে, যেগুলি ব্যাখ্যা নাই। আমি এরকম প্রায় 100টা ব্যাখ্যা আলাদা দিয়েছি, যে কথাগুলির ব্যাখ্যা কী, তারা কী বোঝাচ্ছে। তো এটা অন্য কোনো বই নেই। তো চর্যাপদের কবিতার সাথে আমি পাঠান্তর হলো অন্য কোনো বইয়ের মধ্যে যদি কোনো শব্দ থেকে থাকে, এটার অর্থ, শব্দার্থ, কবিতার শব্দার্থ, কবিতার গুরুয়ার্থ, কবিতাটা আসলে কী বলছে। তারা যদি হরিণ বলে, হরিণ বলতে কিন্তু হরিণ না, হরিণ বলতে চিত্তকে বোঝায়, এটা প্রতীক। যেমন হরিণ লাফায়, মানে তোমার মনটাও লাফায়। তারা এরকম উপমা তুলনা দিয়েছেন। তো ওইটার ব্যাখ্যাটা আমি দিয়েছি। আর চর্যাপদ কোত্থেকে আসলো, এটা চিন্তা করে আমি এই ভাষা সৃষ্টি থেকে ধরে পৃথিবীর ভাষা, উপমহাদেশের ভাষা, আর্য ভাষা, ইন্দ্র আর্য ভাষা, সমস্ত কিছু বর্ণনা দিয়েছি। আর চর্যাপদের মূল অবদান হলো বৌদ্ধ ধর্মের। তো চর্যাপদে বাংলা ভাষাটা টিকে রয়েছেই বৌদ্ধ ধর্মের কারণে।
পাল রাজারা 750 সাল থেকে এই বৌদ্ধদের ব্যাপক সহযোগিতা করেছেন। কিন্তু বিভিন্ন পরবর্তীকালে যখন সেনরা এসে আবার বৌদ্ধদের নিধন করলো, হ্যাঁ, নিধন করলো, তখন তারা পালিয়ে নেপাল চলে গেল। সেজন্য আরাকান রাজসভায় বাংলা সাহিত্য হলো তখন। হ্যাঁ, তখনই এই নেপালে রাজদরবারে এই চর্যাপদ পাওয়া গেলে এই কারণেই, কারণ তারা বাংলা ছেড়ে নেপালে চলে গিয়েছিল। এই বইটা এর সাথে আরো 1250টা প্রশ্ন উত্তর আছে, চর্যাপদের 400 প্রশ্ন সহ। আচ্ছা, সুতরাং এই বইটার ভিতরে এমন কিছু জিনিস দিয়েছি, চর্যাপদের বিস্তারিত এমন কিছু বাকি রেখে নেই। এটা 31 পর্মা, প্রায় 500 পৃষ্ঠার বই। আমি মনে করি যে এমন একটা বই প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার, যারা সাহিত্য বিষয়ে জানতে চায়, ভাষা বিষয়ে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই ধরনেরই কোনো বিশেষ বিশেষ গবেষণা কাজে নিয়োজিত থাকা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজে বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম লেখক পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। যারা অপেক্ষার প্রহর গণে অবিরত, অপেক্ষার শেষান্তে চোখে অশ্রু ঝরায়, তাদেরই গুরুত্বহীন ভাবে আমরা, অবহেলায় ভাষায় তাদেরই। ভালোবাসা পেতে চেয়ে তারা কেবলই কপল ভেজায়, অথচ আমরা যাদের ভালোবাসা দিয়ে আগলাতে চাই ভালোবাসাময় হৃদয়ে। এই কবিতাগুলো চরণ আমরা শুনতে পাই আমাদের তরুণ কবি মোশাররফ হোসেনের বিষাদের বেলাভূমি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2024-এ। এবারও তার বই প্রকাশের কথা, কিন্তু বই প্রকাশ কিভাবে হবে, তিনি কি করতে চান, তিনি একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। পবিত্র রমজান মাস, ফেব্রুয়ারি বইমেলা চলছে, বসন্তকাল। একজন তরুণ কবি হিসাবে আপনি কি ধরনের কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মূলত ধার্মিক কবিতা বেশি লেখার চেষ্টা করি, ইসলামিক কবিতা, স্রষ্টাকে নিয়ে কবিতা লিখি, আমাদের ধর্মকে নিয়ে কবিতা লিখি। এছাড়াও আমি এই প্রেমের কবিতা বা বিষাদের কবিতাগুলি। তরুণরা তো সবসময় প্রেমের কবিতা বেশি লিখবে, সেটাই তো নিয়ম, তাই না? তো আমি আপনার যতটুকু দেখেছি আপনার জীবনীতে, যে আপনি গ্রামেই মানুষ হয়েছেন। জি। তো আপনার কবিতায় সেই গ্রাম এবং প্রকৃতি আসে কিনা? হ্যাঁ, আমি গ্রাম নিয়েও কবিতা লিখি এবং আমাদের প্রকৃতি নিয়েও খুবই কবিতা লিখি আমি। একজন কবির কি সামাজিক কোনো দায়িত্ব থাকা উচিত, বোধ, দায়িত্ববোধ, যেটা যে এই কাজটা আমার করা উচিত, একজন কবির এই ধরনের কবিতা লেখা উচিত, এরকম চিন্তা আপনার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। একজন কবি যেহেতু সে বিভিন্ন বিষয় নিয়ে সে লেখে, বিভিন্ন বিষয়বস্তুকে সামনে মানে তুলে ধরে, তো সেজন্য সে খুব ভালোভাবে বুঝতে পারে যে একটা গ্রামীণ পরিবেশে মানুষের কি কি রকমের সমস্যা হচ্ছে বা হয়, এবং সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ, জি জি, এবং সেটা নিয়ে তার অবশ্যই কিছু করার মতো একটা সুযোগ রয়েছে। আপনি তো প্রকৌশলী, আপনি এখন তরুণ বয়সে একটা ভালো জায়গা চাকরিও করেন। আপনার দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য একজন কবি হিসাবে শুধু কবিতা লেখা না, এর পাশাপাশি আপনি কি করতে চান? হ্যাঁ, আমি অবশ্যই সামাজিক উন্নয়নমূলক কাজে আমি কাজ করতেছি। যারা অসহায় এবং বিভিন্ন রকমের কষ্টে আছে তাদের পাশে আমি সবসময় থাকতেছি, চেষ্টা করতেছি, এবং আমি অলরেডি আমাদের এলাকার স্কুল এবং শিক্ষা নিয়ে কাজ করতেছি। সবারই ধারণা যে কবিরা খুব ভাবুক, উদাসীন, কিন্তু আসলে কি তাই? কবিরা উদাসীন এটা আসলে ভুলে বলা যায়। তারা আসলে খুব গভীর থেকে মানুষের জীবনধারাটা অবলোকন করে, এবং সেই অনুযায়ী অনেকেই সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছে। আপনার কবিতার বই কি মেয়েরা কেনে? হ্যাঁ, গত মেলায় তো অবশ্যই কিনেছে। ভালোবাসার রং কি আপনার কাছে? আমি এটাই বুঝি যে সবাইকে ভালোবাসতে হবে, সবার পাশে থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং আত্মপ্রেমিক হতে হবে, যেন আমি আমার কাজটাই সবচেয়ে ভালোবাসার সহিত করতে পারি। বাহ, আপনার একটা কবিতা শুনি। যে আমার একটা কবিতা হলো, আমি মানুষ হতে চাই, আমি ধর্মভীরু হতে চাই না, ধর্মের অন্তরালে অপকর্ম লুকিয়ে সাধু হতে চাই না, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টের মহামানব হতে চাই না, আমি মানুষ হতে চাই। আমি রাজা বাদশাহ কিংবা বিশ্ব সেরা ধনী হতে চাই না, দানবীরের বেশে কুচরিত্র লুকাতে চাই না, সবার আগে মনুষ্যত্বকে জাগাতে চাই। আমি মানুষ হতে চাই। আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাই না, হতে চাই না আইনজীবী বা রাজনীতিবিদ, সবার আগে আমি মানুষ হতে চাই। আমি উচ্চবিলাসী জীবন চাই না, সুখের খোঁজে রবের গুণ নষ্ট করতে চাই না, দারিদ্রতার মাঝে থেকে স্রষ্টাকে খুঁজতে চাই। আমি মানুষ হতে চাই। আমি আদর্শ সন্তান হতে চাই না, আমি হতে চাই না আদর্শ অর্ধাঙ্গী কিংবা জনক জননী, সবার অবহেলায় থেকে তবু সৃষ্টির সেরা জীব হতে চাই।
আমি মানুষ হতে চাই। মানুষ হওয়ার সাধনাতে লড়ছে সবাই দিনে রাতে, কিংবা বই পড়ছে সবাই দিনে রাতে। তো এই যে নতুন একটা চিন্তা আপনি করেছেন যে আপনি অনেক বড় কিছু হতে চান না, অনেক কিছু প্রাপ্তি নেই, যে একজন ভালো মানুষ হতে চান, জি এটাই কবির কিন্তু মেসেজ। জি, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন বাংলার নিয়োজিত যারা আছে সবাইকে, এবং ধন্যবাদ দর্শক যারা দেখতেছেন দেশ ও প্রবাস থেকে সবাইকে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবার যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী টিটো মুন্সী। কেমন আছেন আপনি? এই তো চলছে। সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো আজকে আমরা সেইটা মনে রেখে একটা কবিতা শুনতে চাই। কোন কবিতাটি শোনাবেন? আমি সবসময় আর কি ওই যে আশাবাদের কথাটা সবসময় বলার চেষ্টা করি। নজরুলের বিশ্বাস ও আশাটা আমার খুব বেশি, এটা মনে হয় শুধু প্রত্যেকের জীবনে এটা স্পন্দিত হওয়া দরকার প্রতি মুহূর্তে, কারণ এটা উদ্দীপনা এবং আশার আলো দেখায়। ওটা পড়তে চাচ্ছি একটু। বিশ্বাস আর আশা যার নাই, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে, পরাণ গিয়াছে মৃত্যু পুরীতে, ভয়ে তার দেহ ছেড়ে। থাকুক অভাব, দারিদ্র, ঋণ, রোগ, শোক, লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না। ভিতরে শত্রু, ভয়ের ভ্রান্তি, মিথ্যা ও হয়তো, নিরাশায় হয় পরাজয় যায়, তাহার নিত্য দুঃখ। হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে, জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে। তারাই বন্দী হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে, তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারী। এরা অকারণ ভয়ে ভীত, এরা দুর্বল নির্বোধ, ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ। এরা নির্বোধ, না করে কিছুই, জীব মেলে পড়ে আছে। গোরস্থানেও ফুল ফোটে, ফুল ফোটে নাই মরা গাছে। এদের যুক্তি অদৃষ্টবাদ, বসে বসে ভাবে একা, এমোর নিয়তি বদলানো নাহি যায় কপালের লেখা। পৌরুষ এরা মানে না, নিজেরে দেয় শুধু ধিক্কার। দুর্ভাগ্যের সাথে নাকি লড়ে মেনেছে ইহারা হার। এরা জড়, এরা ব্যতিগ্রস্ত, মিশো না এদের সাথে। এরা মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে। এদের ভিতরে ব্যাধি, ইহাদের 10 দিক তমময়, চোখ বুজে থাকে, আলো দেখিয়াও বলে ইহা আলো নয়। প্রবল অটল বিশ্বাস যার, নিঃশ্বাস প্রশ্বাসে জীবন আর যৌবনের ঢেউ কল তরঙ্গে আসে। মরা মৃত্তিকা করে প্রাণায়িত, শস্যে কুসুমে ফলে, কোনো বাধা তার রুথে না কো পথ, কেবল সুমুখে চলে। অসাধারণ। এটি আমাদের প্রতিটি মানুষের পাঠ্য হওয়া উচিত, এবং শুধুমাত্র যারা ভাগ্য নির্ভর করে বসে থাকে ঘরে, তাদের জন্য কিন্তু স্রষ্টা কখনো কোনো কাজ করে না। তোমাকে কাজ করতে হবে, তোমাকে তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম করতে হবে, তাহলেই স্রষ্টা তোমাকে, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। এই নজরুলের সাধনা করতে হবে। এই কবিতাটি পাঠ করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। আপনি ভালো থাকবেন। এটিএন বাংলার যারা সমস্ত দর্শক এবং যারা কলাকুশলী আছে সবাইকে আমার ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসতে থাকবেন। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। ওই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। 8 তারিখ ছিল বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসে এবারে মূল প্রত্যয় কি ছিল? রাইটস ইনটু রিয়েলিটি। তার মানে বলা হচ্ছে যে নারীদের যে অধিকারের কথা আমরা বলে আসছি স্বাধীনতার পর থেকে এত বছরে, কিন্তু এটাতে মানে চর্চায় বা সত্যিকার বাস্তবায়নে আমরা কতটা অগ্রণী ভূমিকা পালন করেছি, আদৌ এটা বাস্তবায়ন হচ্ছে কিনা। স্বাধীনতার প্রায় 50 বছর তো পার হয়ে গেছে। নারীর ক্ষমতায়নের জন্য আপনারা যে চেষ্টা করছিলেন, এবং নতুন যে সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার, আপনি কি মনে করেন যে আপনাদের চেষ্টার সহায়ক হবে এই সরকার?
প্রথমত আমি একটুখানি বলি যে আসলে বাংলাদেশে তো অনেক অর্গানাইজেশন নারী উন্নয়ন নিয়ে কাজ করছে, আপনি জানেন। তার ভিতরে কিছু আন্দোলনমুখী অর্গানাইজেশন ছিল, যেমন মহিলা পরিষদ, নারী পক্ষ। তারা কিন্তু আর ওই আন্দোলন নিয়ে এখন আর কাজ করে না, তার একটু প্রজেক্ট ভিত্তিক কাজ করার পর্যায়ে চলে আসছে। কিন্তু আমি বলবো যে আমি যদি অপরাজয় বাংলাদেশের কথা বলি, আমাদের কথা বলি, আমরা শুরু থেকেই কিন্তু নারী এবং শিশু, মেয়ে শিশুদের নিয়ে কাজ করছি। তো এদের কাজ করার পিছনে আমাদের মূল কাজটা ছিল, যেহেতু আমরা মাইক্রো ক্রেডিট করি না, সে কারণে ছিল তাদেরকে সচেতন করা এবং সচেতন করার মাধ্যমে তাদের জীবনে কি কি সহায়তা লাগবে সেই সহায়তাগুলো দেওয়ার ব্যবস্থা করা। অথবা বিশেষ করে একটা সহযোগিতা যেটা আমরা করেই থাকি, সেটা হলো লিগ্যাল এইড। বাংলাদেশে আরও 10-12টা অর্গানাইজেশন আছে, আমরা একেবারে বিনামূল্যে লিগ্যাল এইড সাপোর্টটা দিই। আমাদের 167 জন লয়ার আছেন, প্যানেল লয়ার্স। রিসেন্ট যে বিবিএস এর একটা স্টাডি আছে, ওখানে বলা হচ্ছে যে আপনার 70 থেকে 76 মানে 76% অফ দ্য উইমেন, তারা কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়েছে, তার বন্ধুর দ্বারা অথবা তার স্বামীর দ্বারা। আর 70% তো অবশ্যই। তো আমি এই সহিংসতার কথাটা আমি বলবো যে এটা আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে আছে, এটা নতুন করে স্টাডি করে আমাদের বলার দরকার নাই। আমরা কতজন মানুষের লিগ্যাল এইড সাপোর্ট দিতে পারলাম, আইনগত সহায়তা দিয়ে কার বিচারিক প্রক্রিয়া নিতে পারলাম, এবং কতজন মহিলাকে আমরা তার নিজের পায়ে দাঁড়াতে পারলাম, এই বিষয়গুলো দেখা কিন্তু অনেক জরুরি। তো সেই জায়গায় বলা হচ্ছে যে আমাদের দেশের যে আমাদের সংস্কৃতি, আমাদের মানসিকতা, আমাদের যেটা দৃষ্টিভঙ্গি এবং আমরা নারীকে কিভাবে দেখব, সেই জায়গায় আসলে ডিপেন্ড করে যে একজন মহিলা সহিংসতার শিকার হলে বা অত্যাচারের শিকার হলে বা কোনো রকম বৈষম্যের শিকার হলে সে কোন কাঠামোর ভিতর দিয়ে, রাষ্ট্রীয় কাঠামোর ভিতর দিয়ে যেতে পারে এবং সে বৈষম্যহীনভাবে সে বিচারিক প্রক্রিয়ায় সমস্ত সহায়তা পাবে। সেই জায়গায় দেখা যাচ্ছে সব থেকে বড় দুর্বলতা। বর্তমান সরকার আপনি দেখেন যে তারা কিন্তু ফ্যামিলি কার্ড চালু করছে এবং পাশাপাশি তারা ফার্মার্স কার্ড চালু করছে, অর্থাৎ সমাজের প্রান্তিক মানুষদের স্ট্রেনথেন করা, ক্ষমতায়ন করা, সেটা হলো মূল লক্ষ্য। তো আমরা সেই জায়গাও তো দেখতে পারি। আমি মনে করি যে এটা খুব একটা ভালো উদ্যোগ, মানে অনেকগুলো দেশে অনেক আগে শুরু করেছে। হ্যাঁ, বিশেষ করে ফার্মার্স কার্ড অনেকগুলো দেশে আমি অন্তত 20 বছর আগে জানি যে ওনারা শুরু করেছেন। তো এটা হলো যে একটা হলো যে আপনি ফ্যামিলি কার্ড দেবেন, ফ্যামিলি কার্ডটাকে ইউটিলাইজেশন করার যে প্রক্রিয়া, আমাদের দেশে হয় কি, যারা মাইক্রো ক্রেডিট করে টাকা পয়সা নেয় মহিলাদের নামেই নেয়। এক একজন মহিলা তার নামে তার স্বামী হয়তো 3-4টা লোন নিল, আবার মাইক্রো ক্রেডিট নিল 4টা এনজিওর কাছে, নিয়ে হাজব্যান্ড কতদিন পালায় থাকলো, মহিলাটা কাজ করে করে শোধ করছে। সো ফ্যামিলি কার্ডের যে উপকারটা আসবে অথবা অর্থটা আসবে, সামগ্রীগুলো যেটা আসবে, যেটা নারীর যেন নিয়ন্ত্রণটা থাকে, সে জায়গায় আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের একটা বড় রোল আছে। লোকাল গভর্নমেন্ট অথবা এলাকার যে এমপি আছেন অথবা যারা চেয়ারম্যান থাকেন, তাদের নিয়ে যদি একটা কমিটি করে ওই এলাকার সমস্ত নারীদের অবস্থা এবং অবস্থান নিরীক্ষণ করা যায় এবং প্রত্যেক বছর যে সহযোগিতা করবেন, মনে করেন যে 1 বছর আপনি দিলেন, দেওয়ার পরে 1 বছর পরে আপনি একটা ইভ্যালুয়েশন তো আপনাকে করতে হবে, মূল্যায়ন করতে হবে যে আমি 1 বছর আপনাকে সহায়তা দেওয়ার পরে আপনি কি সোজা হয়ে দাঁড়ালেন, না স্টিল ইউ আর সিটিং এন্ড ওয়েটিং ফর দ্য সাপোর্ট। আমরা তো সাপোর্টটা দিচ্ছি কেন, গভর্নমেন্ট দেবে কেন, যে মেয়েদের যেন উন্নয়নটা হয়, শারীরিক, মানসিক এবং আবেগিক সব ধরনের উন্নয়ন হবে এবং পারিবারিক একটা সক্ষমতা তৈরি হবে এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের একটা বড় ভূমিকা থাকবে। তো আমি মনে করি সেই জায়গায় মূল্যায়নের জায়গায় যদি সরকার প্ল্যান অফ অ্যাকশনটা করেন এবং কাজ করেন, তাহলে একটা ভালো জায়গায় আমরা পৌঁছতে পারবো। এখনো যে কথা আপনি বললেন সেটা খুবই, চিত্রটা খুব ভালো না, যে আমাদের নারীরা এখনো সহিংসতার হাত থেকে মুক্তিই পাচ্ছে না, এবং বিশেষ করে যে আইনি সহায়তা কিংবা যে প্রক্রিয়ায় গেলে সে তার সমস্যার সমাধান পাবে, সেটিও কিন্তু খুব মানে স্ট্রেনথেন মানে একটা নয়। তো এইটার জন্য আমরা কি করতে পারি? আমি যেটা জানি যে প্রায় 43 লক্ষ নারীদের আইনগত সহযোগিতা নেওয়ার জায়গাটা, মামলাগুলো আটকে আছে। 43 লক্ষ, এটা 3-4 বছর আগের স্ট্যাটিস্টিক্স আমি বলছি, এবং এটা খুব একটা বিশ্বস্ত সূত্রে পাওয়া। তো এখন যদি এতগুলো মামলা আটকে থাকে, তার মানে আমাদের দেশের নারীরা যতগুলাই মামলা করুক না কেন, এটা গতি পাচ্ছে না,
2 নম্বর হলো যারা বিশেষজ্ঞ আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, জাজেস আছেন, তাদেরকেও আসলে নারী সংবেদনশীল হতে হবে। দেখা যায় যে আপনারা যখন বড় বড় লোকরা, শিল্পপতিরা মামলা করে, তাদের মামলাগুলো সবার আগে বড় বড় লয়াররা সেখানে দাঁড়ায়, কিন্তু মেয়েদের জন্য আলাদা আলাদা লয়ার আছে, তাদেরকেও সরকারিভাবে খুব মিনিমাম একটা টাকা দেওয়া হয়, এসে টোকেন মানি। সো ওরা না দাঁড়াতে চায় না, ফলে হয় কি সারা দিনের কোর্টে যতগুলো প্রসিডিংস হয়ে যায়, মেয়েদের মামলাগুলো যখন আসে তখন দেখা যায় হয় মামলা শেষ, কাহিনী শেষ, ঘটনা শেষ, টাইম শেষ, এবং তারা হয়তো আবার একটা ডেট নিয়ে যায়। এই কারণে আসলে এই দীর্ঘসূত্রিতাটা তৈরি হয়। এটা একটা। আর একটা হলো যে আমরা ভেবেই নিয়েছি, যেহেতু আপনি জানেন একটা নতুন আইন আছে যে বিনামূল্যে আইনি সেবা বাংলাদেশে কিন্তু দেওয়া হচ্ছে, একটা অ্যাক্ট হয়েছে। এখন বিনামূল্যে যখন আইনি সেবা হচ্ছে, তখন লোকাল লেভেলে ওরা করে কি একটা সালিসি কমিটি করে। এখন সালিসি কমিটির মাধ্যমে তো সব সালিশ করা যাবে না, এবং যদি ওখানে লিগ্যাল এইড, ফ্রি লিগ্যাল এইড সাপোর্টটা দেওয়া হয়, তাহলে এটা সবার জন্য ভালো। কিন্তু অনেক সময় দেখা যায়, মনে করেন যদি রেপ কেস হয়, এটা তো একটা ফৌজদারি মামলা, তাই না? এটা তো আর সালিসিতে আসবে না, এটা তো লোকাল গভর্নমেন্টের ওখানে বিচারে, এটা আদালতে আসতেই হবে। সেটাকে আসলে আমি মনে করি এটা কিছু না, এটা শুধুমাত্র সরকারের যদি অঙ্গীকার থাকে যে বাংলাদেশের নারীর অবস্থা এবং অবস্থার আমূল পরিবর্তন আমরা করব, তাহলে এই পলিটিক্যাল যে কমিটমেন্ট, এই জায়গা থেকে তারা এই পরিবর্তনটা নিয়ে আসতে সক্ষম হবে। এখন বসন্তকাল, রমজান মাস, ফেব্রুয়ারি বইমেলা, ঈদ কদিন পরেই, আপনি দর্শকদের জন্য কি বলবেন? আমি মনে করি যে বাংলাদেশে একটা সুন্দর সময় চলছে, আমাদের দেশে গণতান্ত্রিক সরকার আছে, আমাদের এখন সবাইকে সহনশীল হতে হবে, সবাইকে সহযোগিতা করে বাংলাদেশটাকে একটা গতিশীল সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য, এবং নারী এবং শিশু বান্ধব বাংলাদেশ তৈরি করার জন্য সবাই মিলে আমরা একসাথে কাজ করি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা জানি যে আমাদের সমাজ জীবনের নানা রকম উৎসব আসে, উৎসব যায়, কিন্তু মানুষের যে চিন্তা, মানুষের যে মূল্যবোধ, আমাদের সামাজিক পরিবর্তনের যে অঙ্গীকার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বেশি অগ্রণী ভূমিকা পালন করি না। আমরা সবাই মিলে যদি তার ক্ষেত্রে এই সব জায়গায় কাজ করি, নারীর অধিকারের জন্য, শিশুর অধিকারের জন্য, তাহলে কিন্তু আমাদের সমাজ আরও বেশি শক্তিশালী হবে, সমাজের মানুষ আরও বেশি উন্নয়নের দিকে এগিয়ে যাবে, এবং আমরা একটা নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ পাবো। এই প্রত্যাশা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।